প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী আলম, প্রভাষক রসায়ন, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজকে আহ, রসায়নের প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের টাইট্রেশন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে গত ক্লাসে কিভাবে দ্রবণ প্রস্তুত করতে হয়, কিভাবে দ্রবণ ডাইলিউশন বা লঘুকরণ করতে হয়, এমনকি আমরা শিখেছিলাম যে আহ, দ্রবণের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো আমরা শিখেছি। আজকে টপিকটা হলো টাইট্রেশন। অর্থাৎ টাইট্রেশন কি, টাইট্রেশনের কি প্রসেসে টাইট্রেশন করতে হয় এবং টাইট্রেশন সংক্রান্ত ক্যালকুলেশনটা কি হবে বা টাইট্রেশন সমীকরণটা কি হবে, এবং দু একটা আমরা টাইট্রেশন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি, টাইট্রেশন বলতে কি বোঝায়। টাইট্রেশন বলতে কি বোঝায় তা আমি তোমাদের একটু সংজ্ঞা আকারে একটু বলি। টাইট্রেশনটা হলো এর বাংলা আহ, হবে হলো অনুমাপন। আমাদের ল্যাবে যতগুলো ল্যাব ওয়ার্ক আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ল্যাব ওয়ার্ক হলো টাইট্রেশন। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো টাইট্রেশনের সংজ্ঞাটা এরকম যে কোনো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে প্রমাণ দ্রবণের সাপেক্ষে কোনো অজানা দ্রবণের মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি হলো টাইট্রেশন। আমি আবার বলছি যে একটা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে কোনো প্রমাণ দ্রবণের সাপেক্ষে কোনো অজানা দ্রবণের মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি হলো টাইট্রেশন। তো তোমাদের সংজ্ঞাটাকে একটু সহজ করার জন্য আমি একটু আহ চিত্রের মাধ্যমে একটু দেখাচ্ছি। প্রমাণ দ্রবণ বা এটাকে আমরা বলি জানা দ্রবণ, আর একটা নাম হলো অজানা দ্রবণ। একটা প্রমাণ দ্রবণ লাগবে, আর একটা হলো অজানা দ্রবণ যার ঘনমাত্রা আমরা মূলত নির্ণয় করব। এখানে আমরা একটা উপযুক্ত নির্দেশক ব্যবহার করব। একটা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে মাত্রিক বিশ্লেষণ করব। মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রা নির্ণয় অথবা পরিমাণ নির্ণয়। তাহলে এই যে প্রসেসটাই হবে টাইট্রেশন। অর্থাৎ একটা প্রমাণ দ্রবণের সাপেক্ষে অথবা একটা জানা দ্রবণের সাপেক্ষে অজানা দ্রবণের মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করাকে বলা হবে হলো টাইট্রেশন। এখানে আমরা প্রমাণ দ্রবণ দেখছি। আসলে প্রমাণ দ্রবণ বলতে যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা অনেক আলোচনা করছি। যেমন আমরা বলতে পারি 0.1 মোলারিটি সোডিয়াম কার্বন। অর্থাৎ এখানে 0.1 মোলারিটির ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এটা একটা আমাদের জানা দ্রবণ। অর্থাৎ এই জানা রকম একটা জানা দ্রবণের সাপেক্ষে একটা অজানা দ্রবণ নিব, যে দ্রবণের কোনো ঘনমাত্রা দেওয়া নেই, যেটা আমাদের বের করতে হবে। এরকম অজানা দ্রবণের সাথে মাত্রা বিশ্লেষণ করার মাধ্যমে ওই অজানা দ্রবণের আমরা ঘনমাত্রা নির্ণয় করি। তো অনেক রকম টাইট্রেশন আছে। তোমাদের সিলেবাসভুক্ত যে দুইটা টাইট্রেশনের কথা বলা হয়, একটা হলো অ্যাসিড বেস টাইট্রেশন বা অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, আর একটা হলো জারণ বিজারণ টাইট্রেশন। তো জারণ বিজারণ টাইট্রেশনটা আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় চ্যাপ্টারে এটা বিস্তার আলোচনা আছে। আমরা মূলত এখানে অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশনে তোমরা বুঝতে পারছো এখানে অ্যাসিড ক্ষার হিসেবে একটা অ্যাসিড লাগবে আর একটা ক্ষার বা ক্ষারক লাগবে। তো আমরা একটু টাইট্রেশন প্রসেসটা একটু দেখে আসি।
তোমাদের জানা রাখি টাইট্রেশন করার জন্য দুইটা কাজ যন্ত্র আবশ্যিক, দুটো লাগবে। একটা হলো বুলেট আর একটা হলো কনিক্যাল ফ্লাক্স। এই দুটো অবশ্যই টাইট্রেশন করার জন্য লাগবে। আমি একটা বুলেট এবং কনিক্যাল ফ্লাক্স মানে আঁকায় দেখাচ্ছি যে কিভাবে টাইট্রেশন করতে হয়। অর্থাৎ একটা বুলেটে 50 ঘর পর্যন্ত 50 মিটার পর্যন্ত পরিমাপ করা যায়। আর এটা হলো বুলেট, এটা হলো কনিক্যাল ফ্লাক্স। আমাদের দুইটা কাজ যন্ত্র আমাদের অবশ্যই প্রয়োজন, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আমরা একটাতে নেব হচ্ছে হলো প্রমাণ দ্রবণ, আর একটাতে নেব হচ্ছে হলো অজানা দ্রবণ। আমরা সাধারণত বুলেটে নিয়ে হচ্ছে হলো অজানা দ্রবণ, আর কনিক্যাল ফ্লাক্সে নিচ্ছি হলো প্রমাণ দ্রবণ প্লাস উপযুক্ত নির্দেশক। তাহলে দেখো, প্রথমে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা প্রমাণ দ্রবণ নিব। আমরা নির্দিষ্ট পরিমাণ নিব, 10 ml 5 ml ভেবে নিব। তারপরে উপযুক্ত নির্দেশক 1 ফোঁটা 2 ফোঁটা দেওয়ার পর আমরা বুলেট থেকে আমরা অজানা দ্রবণটা নিয়ে আমরা টাইট্রেট করব। এখন তারপরে যখন কালার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পিএইচ এ এই নির্দেশক তার বর্ণ পরিবর্তন করে বুঝাই দেবে যে বিক্রিয়ার শেষ বিন্দু চলে আসছে। অর্থাৎ কালার পরিবর্তন করে আমরা বুঝতে পারবো যে অ্যাসিড ক্ষারকের টাইট্রেশন কমপ্লিট। এখন কালার যে চেঞ্জ হবে তখন আমরা বুলেট পাবো, অর্থাৎ বুলেটে কতটুকু পাবো। তো এখানে প্রমাণ দ্রবণের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা আমাদের জানা, আবার বলছে এখানে আমরা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ আমরা মেপে নিছি 5 ml অথবা 10 ml, এবং বুলেট থেকে আমরা ওই অজানা দ্রবণের আয়তন আমরা জেনেছি। এখন এই দুইটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ সেট করে আমরা দেখি। মনে করি প্রমাণ সোডিয়াম কার্বনেটের সাপেক্ষে সাপেক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়। প্রমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাপেক্ষে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। তো এখানে মনে করি যে প্রমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1 মোলারিটি। সেক্ষেত্রে এইখানে আমরা কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট নেব, তারপর উপযুক্ত নির্দেশক দেবো, আর এই অজানা দ্রবণে অর্থাৎ বুলেটের মধ্যে থাকবে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে প্রমাণ দ্রবণ নেবো আমরা সোডিয়াম কার্বনেট। আর এখানে উপযুক্ত নির্দেশক হিসেবে আমরা, যেহেতু আমরা তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার নিচ্ছি, ক্ষারক নিচ্ছি, এর উপর ভিত্তি করে আমরা মূলত উপযুক্ত নির্দেশক আমরা সেট করি। উপযুক্ত নির্দেশক বলতে আসলে অ্যাসিড এবং ক্ষারকের তীব্রতার উপর নির্ভর করে কোনটা আমরা ব্যবহার করব। যদি আমরা দুর্বল অ্যাসিড, তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার ব্যবহার করি, তাহলে এখানে আমরা ফেনোলফথেলিন ব্যবহার করব। সরি, এখানে আমরা এই মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। তো আমরা এখানে 0.1 মোলারিটির সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের প্রমাণ দ্রবণ হিসেবে দিয়েছি। আমরা এখানে আমরা মেপে নিলাম 10 ml প্রমাণ দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা পিপেটের মাধ্যমে আমরা 10 ml সোডিয়াম কার্বনেট মেপে নিলাম। এখানে উপযুক্ত নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড আমরা দিতে পারি। এখানে দেওয়ার পর আমরা এবার বুলেটের এই করাতটা যখন ছেড়ে দেবো, তখন বুলেট থেকে আমাদের অজানা
হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে। এখন তার আগে যখন আমরা বুলেট পার্ট নেব, শুরু করার আগে আমরা এখানে দেখতে হবে যে জিরো আছে কিনা। যদি জিরো না থাকে তাহলে আমরা রিলিজ করে জিরো পর্যন্ত নিব। অনেক সময় আপ টু জিরো থাকতে পারে, জিরো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, সেটাকে আমরা একটা নির্দিষ্ট মার্ক করে নেব। জিরো ধরে আমরা এখানে জিরো আছে, জিরো থেকে আমরা শুরু করব। তো এখানে 10 ml, এখানে 10 ml সোডিয়াম কার্বনেট নিয়েছি, প্রমাণ দ্রবণ নিয়েছি, প্লাস হচ্ছে উপযুক্ত নির্দেশক। এবার আমরা বুলেটের কর্ক ছেড়ে দিলাম। এখন আস্তে আস্তে কোটায় কোটায় অজানা দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে পড়ছে এবং আস্তে আস্তে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমিত হচ্ছে। হইতে হইতে এক সময় উপযুক্ত নির্দেশক উপস্থিত থাকার কারণে এখানে বর্ণ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ার শেষ বিন্দু চলে আসবে। কালার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বুলেটের সুইচটা বন্ধ করব। বন্ধ করার পরে আমরা দেখব বুলেটের পার্ট। মনে করি এখানে জিরো ছিল, মনে করি এখানে এই পর্যন্ত আসছে, অর্থাৎ মনে করি 10.2 ml পার্ট আসছে। অর্থাৎ আমাদের অজানা দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের লাগছে হচ্ছে হলো এই 10 ml কে প্রশমিত করতে লাগছে 10.2 ml প্রয়োজন হয়েছে। তো ঠিক এইভাবে আমরা তিনটা পার্ট নেব। তিনটা পার্ট নিলে এই তিনটা পার্ট থেকে আমরা গড় মান বের করতে পারি। গড় মান বের করে আমরা কি পরিমাণ অজানা দ্রবণ প্রয়োজন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা আমরা গড় মান নিতে পারি। এখানে আমরা একটা ছক দেখতে পারি। একটা ছকে তোমরা এটা করতে পারো। তো ছকটা দেখাই দিচ্ছি। পার্ট 9 সোডিয়াম কার্বনেট এর আয়তন ml নেব আমরা। তারপরে নিতে পারি বুলেট পার্ট। এটা আসলে প্রথম পার্ট। এটা শেষ পার্ট। আর একটা হচ্ছে পার্থক্য। এখানে বুলেটে যেহেতু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুলেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুলেট পার্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিব আমরা। আর হচ্ছে গড় মান এটা। তো তাহলে আমরা দেখো সোডিয়াম কার্বনেটের 10 ml পরিমাপ করছি। মনে করি পার্ট 1 এ 10 ml আমরা নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের অজানা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছিল মনে করি 10.0 থেকে 10.2 পরিমাণ লাগছে। অর্থাৎ এই দুটোর পার্থক্য হচ্ছে 10.2। অনুরূপভাবে আমরা যেভাবে দুই প্রসেসে আমরা টাইট্রেশনটা করছি এটাই আবার রিপিট করব। অর্থাৎ আমরা পার্ট নাম্বার 2 নেব। এখানে আমরা 10 ml আমরা প্রমাণ দ্রবণ নিব। তাহলে এখানে আমাদের শেষ পার্ট ছিল এটা। যখন পরবর্তী পার্ট আবার নতুন করে নিব তখন কিন্তু এটা আবার হবে হলো প্রথম পার্ট। অর্থাৎ 10.2 মনে করি দ্বিতীয় পার্টটা হয়েছিল এটা এই পর্যন্ত মনে করি 20.3। তাহলে পরে পার্থক্য হচ্ছে হলো 10.1। তাহলে এই দুটোর এভারেজ কত হবে? 10.15। অর্থাৎ আমরা এই অজানা দ্রবণের আয়তন কত সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? অর্থাৎ আমরা অজানা দ্রবণটা পেয়ে গেলাম হচ্ছিল 10.15 ml, আর আমাদের সোডিয়াম কার্বনেট দেওয়া আছে এত, এবং প্রত্যেকবারে আমরা নিচ্ছিল 10 ml করে। আমরা সোডিয়াম কার্বনেটের 10 ml 0.1 মোলারিটি এবং অজানা দ্রবণের আমরা পেয়েছি হচ্ছিল
বুলেট পার্ট পেয়েছি হলো 10.15 ml। এখন কিভাবে আমরা টাইট্রেশন ব্যবহার উপযোগী আমরা সমীকরণ প্রতিপাদন করতে পারি, এইটা একটু খেয়াল করো। টাইট্রেশন উপযোগী সমীকরণ প্রতিপাদন। টাইট্রেশন উপযোগী সমীকরণ প্রতিপাদন। তো একটা সমীকরণ আমরা একটা বিবেচনা করি, মনে করি a প্লাস লবণ পানি, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো মনে করি অ্যাসিড এ ক্ষারক বি। অ্যাসিডের মোল সংখ্যা এ, ক্ষারকের মোল সংখ্যা বি। আমরা ধরে নিলাম, ধরি যে একটা আমরা একটা বিক্রিয়া নিলাম এ এবং বি, এখানে এ বলতে আমরা অ্যাসিড বোঝাচ্ছি, বি বলতে আমরা ক্ষারক বোঝাচ্ছি, এবং এটা বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তো এখানে আমরা অ্যাসিডের মোল সংখ্যা এ নিয়েছি আর ক্ষারকের মোল সংখ্যা বি নিয়েছি। এখন আমরা জানি কোন দ্রবণের ঘনমাত্রা মোল পার লিটার সমান মোল সংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ মোল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে পরে আমরা ঘনমাত্রা পেয়ে যাবো। এখানে মোল সংখ্যা তাহলে কি হবে, সমান সমান হবে হচ্ছিল ঘনমাত্রা গুণন আয়তন। এখন আমরা অ্যাসিডের ক্ষেত্রে বিবেচনা করি, আমরা যে সমীকরণ লিখলাম অ্যাসিডের ক্ষেত্রে এ ছিল আমাদের অ্যাসিড, এখানে মোল সংখ্যা অ্যাসিডের মোল সংখ্যা এ সমান লিখতে পারি ঘনমাত্রা হচ্ছিল এস এ গুণন আয়তন এস, অর্থাৎ এখানে এস হচ্ছিল অ্যাসিডের ঘনমাত্রা। লেখাটা বোঝা যাচ্ছে না? ভি এ সমান হলো অ্যাসিডের আয়তন। ঠিক অনুরূপভাবে যখন আমরা ক্ষারের নেব, ক্ষারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি সমান সমান এস ভি গুণন ভি। এখন এক সমীকরণ 1 এবং 2 ভাগ করে পাই, অর্থাৎ 1 ভাগ 2। তাহলে a বাই b সমান সমান লেখা যায় s a b a বাই s b b। অর্থাৎ এটাকে যদি আমরা আর গুণন করে লিখি, a b s a b a সমান সমান a s b b। অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের সাথে গুণ হয়েছে, ক্ষারের মোল সংখ্যা গুণ হয়েছে। আমরা সহজভাবে আসলে মনে রাখার জন্য আমরা বলে থাকি যে অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের আয়তন এবং ঘনমাত্রার সাথে গুণ করতে হবে, এবং ক্ষারের মোল সংখ্যাটা অ্যাসিডের ঘনমাত্রা এবং
আয়তনের সাথে গুণ করতে হবে। তো আমরা আগে যে টাইট্রেশনটা দেখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের যে টাইট্রেশনটা সেই সমীকরণটা আমরা একটু লিখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হলো সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস। এখন এই সমীকরণটাকে আমরা একটু ব্যালেন্স করে নেব। এখানে দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম দিলাম, দুটো সোডিয়াম ক্লোরাইড দুটো হচ্ছে এখানে দুটো। অর্থাৎ এই টাইট্রেশনের ক্ষেত্রে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেট। আমরা আগে যে সমীকরণটা লিখছি এখন ওই সমীকরণে আমরা এই মানগুলো বসাবো। আমরা এখন বলতে পারি যে এটা হলো অ্যাসিড এটা হলো ক্ষার, তাহলে এখানে বিটা হবে হলো ক্ষারকের মোল সংখ্যা আর এখানে এটা হবে হলো অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে সমীকরণটা দাঁড়াবে কি? সমীকরণটা দাঁড়াবে SA সমান সমান এর মান হলো 2 SB। এইখানে আমাদের এখানে কারণটা প্রমাণ দ্রবণ হিসেবে আমরা সোডিয়াম কার্বনেট নিয়েছি, অর্থাৎ SB এর মানটা আমাদের হচ্ছে হলো দেওয়া আছে প্রমাণ দ্রবণ যেহেতু 0.1 মোলার দেওয়া আছে, আর VB টা দেওয়া আছে কোনটা 10 এর। আবার বুরের পার্ট থেকে অজানা দ্রবণের হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন পেয়েছি VA সমান পেয়েছি 10.15। এখন এই সমীকরণ থেকে আমরা ওই অজানা দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা S এর সমান আমরা বের করতে পারি। তাহলে আমরা S এর সমান লিখতে পারি সমান দেখা যায় 2 SB by VA, অর্থাৎ 2 into 0.1 into 10 আর 10. অর্থাৎ এখানে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে আমাদের এই অজানা দ্রবণের ঘনত্ব। তাহলে আমাদের সংজ্ঞায় আমরা বলছিলাম যে একটা প্রমাণ দ্রবণের সাপেক্ষে একটা অজানা দ্রবণের এই মাত্রিক বিশ্লেষণ করার মাধ্যমে ওই অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতি হবে টাইট্রেশন। তো এখানে আমরা একটা প্রমাণ দ্রবণ নিয়েছি সোডিয়াম কার্বনেট, এর সাপেক্ষে 0.1 মোলার দেওয়া আছে, এর সাপেক্ষে আমরা ওই অজানা দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করছি। অর্থাৎ এটি হচ্ছে হলো অ্যাসিড ক্ষার টাইট্রেশনের প্রক্রিয়া। এখন আমি তোমাদের একটা এই সংক্রান্ত একটা সমস্যা দিই। এটা সমস্যাটা দেখো। সমস্যা মনে করি দুটো পাত্র আছে, এ পাত্র বি পাত্র। 10.2 ml 0.05 মোলারিটি সালফিউরিক অ্যাসিড, আরেকটাতে 25 ml সোডিয়াম কার্বনেট। প্রশ্ন হচ্ছে বি দ্রবণের ঘনমাত্রা কত। তো আমরা যেটা শিখেছি সেটা হলো প্রথমে আমরা যেটা বিক্রিয়া করব সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড, দুইটা সালফেট একটা ব্যালেন্স মোটামুটি হয়ে গেছে আর কি। অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেট। আর আমরা টাইট্রেশনের সমীকরণ শিখেছি যে বি এস এ বি এ সমান সমান
এ এস বি। তাহলে খেয়াল করো আমাদের বের করতে হবে কি, আমাদের দেওয়া আছে এগুলো এস এ অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.05 মোলারিটি, দেওয়া আছে আয়তন বিএ সমান সমান 10.2 ml। বিটা যেহেতু 1 মোল 1 মোল করে অর্থাৎ বি এর মানটা 1, বি সমান সমান 1, এ সমান সমান 1। যেহেতু 1 মোল সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এখানে মোল সংখ্যা সমান হওয়ার কারণে আমরা এ ও বি এর মানগুলো এক। এখানে ভিবি অর্থাৎ সোডিয়াম কার্বনেট ক্ষারকের আয়তন দেওয়া আছে 25, এবং এখানে আমাদের বের করতে হবে বলছে যে দ্রবণের ঘনমাত্রা কত, অর্থাৎ এস অর্থাৎ এই সমীকরণ ব্যবহার করে আমরা সহজেই ঘনমাত্রা বের করতে পারি। অর্থাৎ এস বি সমান সমান লিখতে পারি এস এ এ বাই এ, অর্থাৎ 0.05 ইনটু 10.2 ভাগ হচ্ছে 20, অর্থাৎ 0.0204, অর্থাৎ আমাদের ওই অজানা দ্রবণের ঘনমাত্রা হবে ছিল। আমরা এই সংক্রান্ত আরো অনেক সমস্যা আছে, সেগুলো আমরা সমাধান করতে পারি। যেমন আরেকটা সমস্যা দিয়ে দিই, দেখো একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এবং এই কনিক্যাল সরি এটা ভলিউমেট্রিক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে 500 ml দ্রবণ আছে। আর একটার মধ্যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন প্রশ্ন হচ্ছে হলো এ দ্রবণ বি দ্রবণ, এ দ্রবণের 50 ml কে প্রশমিত করতে বি দ্রবণ কতটুকু প্রয়োজন? প্রশ্ন। তো প্রিয় স্টুডেন্ট, আমাদের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে। তো তোমাদের এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তুমি এটা বাড়িতে চেষ্টা করবা, আর আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এটা সমাধান করার জন্য। তো ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। তো বরাবরের মতোই গত ক্লাসে যেমন আমি বলেছিলাম মাদক সম্পর্কে, তো তোমরা মাদককে না বলবা, মাদক থেকে বিরত থাকবা। জীবনটা তোমার, মাদকের মতো ভয়াবহ ড্রাগ বা ভয়াবহ এই ধরনের অপজয়কারী পদার্থ নিজে গ্রহণ না করে নিজের স্বাস্থ্য ঠিক রাখো, নিজের জীবন মন সুন্দর রাখো। আর আরেকটা বিষয়, যে তোমরা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। ধীরে ধীরে করোনা আর একটু বেশির দিকে যাচ্ছে। আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে বিশ্বে করোনা আস্তে আস্তে এখন আর একটু ভয়াবহ রূপ ধারণ করছে। বিভিন্ন দেশে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। তো সামনে শীত আসছে, তো শীতে কি হবে জানি না, তবে সবসময় আমরা সতর্ক থাকবো। প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না, আর বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।